দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সান কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দাঁত ও মুখের সংক্রমণের চিকিৎসা, এবং এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ও ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট ডাক্তার মহসিন মনির খান নাবিল। ডাক্তার মহসিন মনির খান নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। অনেক ধন্যবাদ। সাধারণত দেখা যায় যে দাঁত ও মুখের ছোটখাটো যে ইনফেকশনগুলো থাকে সেগুলো কিন্তু রোগীরা এড়িয়ে যান, মনে করে থাকেন হয়তো বা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তবে দাঁত ও মুখের ইনফেকশন কিন্তু পরবর্তীতে যে বড় আকারে রূপ ধারণ করতে পারে বা বড় কোনো রোগ হতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান কিছুটা স্বল্প। আজ আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে চাই দাঁত ও মুখমণ্ডলে ইনফেকশন কি কি রয়েছে। প্রথমে এটা দিয়ে শুরু করি। জি, মানে দাঁত ও মুখমণ্ডল আসলে মানে আপনার দাঁত ও মুখ শুনতে ছোট লাগলেও এই মানে এই শরীরের অংশটি আসলে অনেক ব্যাপ্তি অনেক বেশি। তো দাঁতের সংক্রমণের পাশাপাশি দাঁতের মাড়ি, তারপর এর পাশাপাশি জিহবা, চোয়ালের হাড়, তালু, গাল এসহ আমাদের ফেসের বিভিন্ন অংশে গলায় ইনফেকশন হতে পারে। তো এই বিশাল এরিয়া এই ইনফেকশনগুলো কিন্তু আবার দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে যদি সঠিকভাবে চিকিৎসা না হয়। তো এই জন্য কিন্তু এই ইনফেকশনের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, তো কি কি ইনফেকশন রয়েছে একটু সেটা জানতে চাচ্ছি, যে দাঁত ও মুখে কি কি ইনফেকশন সাধারণত রোগীরা আপনার কাছে নিয়ে আসে? হ্যাঁ, কমনলি দাঁতের ইনফেকশন যেগুলা সেটা সাধারণত দাঁতে যে গর্ত হয় বা ক্যাভিটি বলে, এটা তো আমাদের গ্রাম বাংলার ভাষায় পোকা খাওয়া বলে। আসলে তো পোকা খায় না, যেটা হচ্ছে দাঁতে গর্ত হয়, খাদ্যকণা জমে ওখানে জীবাণু সংক্রমণ হয়ে ওখানে গর্ত তৈরি হয়, সেখান থেকে ইনফেকশন দাঁত থেকে আস্তে আস্তে বিভিন্ন অংশে ছড়ায়। সেটা মাড়িতে ছড়াতে পারে, সেখান থেকে চোয়ালের হাড়ে ছড়িয়ে যেতে পারে, ওখান থেকে হাড়ের বিভিন্ন রোগ হয়। আবার অনেক সময় আশেপাশের অংশে মানে এটা ছড়িয়ে পড়তে পারে, গালে বা জিহ্বার নিচে ছড়িয়ে পড়তে পারে, সেখান থেকে গলায় ছড়িয়ে পড়তে পারে। আবার ইনফেকশন কিন্তু দাঁত থেকে আপনার আমাদের যে সাইনাস আছে বা চোখে, এমনকি ব্রেনেও চলে যেতে পারে। তো ইনফেকশনগুলো এই ধরনের, এই কারণেই আর কি ইনফেকশনগুলো কিন্তু অনেক সময় খুব মারাত্মক আকার ধারণ করে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে দাঁত ও মুখের ইনফেকশন থেকে কিন্তু হচ্ছে ব্রেন পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তো প্রথমে একটু শুরু করি যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মুখ ফুলে গেছে, মুখের সাথে হচ্ছে চোখটাও লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে এই ধরনের ইনফেকশনের ম্যানেজমেন্ট আপনারা কি করে থাকেন, এবং এই যে ইনফেকশনটা এটাকে আসলে কি বলা হয় এবং কেন হয়ে থাকে এটা? আচ্ছা, এটাকে আপনার এটা হচ্ছে যে এই ইনফেকশনগুলো সাধারণত হচ্ছে প্রাথমিক যে সংক্রমণগুলো হয় তার থেকে এটা যখন আরও বেশি অ্যাডভান্স করে যায় সেই পর্যায়ে চলে যাওয়া আর কি, যেটা আপনি বলছেন। এটাকে আমাদের ডাক্তারি ভাষায় স্পেস ইনফেকশন বলে। এগুলাকে ফেশিয়াল স্পেস ইনফেকশন, এটা আর কি কমনলি মেডিকেল টার্মটা ইউজ করা হয়। এটা আর কি, এটার মানে হচ্ছে দাঁত থেকে ইনফেকশনটা শরীরের বা আপনার ফেসের বিভিন্ন স্পেসে এটা ছড়িয়ে যাচ্ছে, এটার পুঁজটা। হ্যাঁ, একদম সহজ করে বললে। তো একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসাবে এই ইনফেকশনগুলো কিন্তু মানে আমরা এটা সাধারণত আমাদের যে বেসরকারি বা প্রাইভেট চেম্বারগুলো আছে এখানে এই ইনফেকশনগুলো আসলে ট্রিটমেন্ট না করাটাই ভালো। এগুলাকে এই ধরনের রোগীদের ক্ষেত্রে, যে আপনি যেরকম বললেন মুখ ফুলে গেছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে ইনফেকশনটা গুরুতর আকার ধারণ করেছে, এদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাটা করতে হয়। প্রথমত যেটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে আমি যেটা করি, প্রথমে হাসপাতালে ভর্তি করে রোগীর যে তার প্রাথমিক যে কারণে তার এই সমস্যাটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এবং এর আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে প্রবলেমটাকে আগে রিমুভ করতে হয়। করে এর সাথে যদি পুঁজ থাকে পুঁজটাকে বের করে দিতে হয়। করে এর পাশাপাশি তাকে আপনার এই পুঁজটাকে পরীক্ষা করা, এর পাশাপাশি এক্স-রে সিটি স্ক্যান করা এবং আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া, ব্যথার ওষুধ দেওয়া এবং স্যালাইন দিয়ে তার যা যা চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসাগুলো সিস্টেমেটিক ওয়েতে এটাকে হাসপাতালে ভর্তি রেখে করাটা হচ্ছে এটা মানে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে করাটাই উচিত। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, যদি হচ্ছে ধরেন অনেক সময় তো দেখা যায় যে গালে হচ্ছে ঘা হয়েছে, কয়েকদিন ধরে কিছু খেতে গেলে হচ্ছে ঝাল ঝাল লাগছে বা জ্বালাপোড়া করছে, এটা কি কোনো ধরনের ইনফেকশন নাকি এটা ঘা, এবং ঘার পরে হচ্ছে পরবর্তীতে নিজে নিজে সেরে যেতে পারে? হ্যাঁ, মুখের ঘায়ের আসলে অনেকগুলো কারণ রয়েছে। তো ইনফেকশনের কারণেও বা সংক্রমণের থেকেও ঘা হতে পারে, এটাও যেমন সত্যি, আবার কিছু কিছু ঘা আছে সংক্রমণ ছাড়াও হতে পারে, অন্যান্য কারণেও হতে পারে। তো ইনফেকশনের কারণে ঘা হলে অবশ্যই ইনফেকশনের যেই ইনফেকশনটাকে আইডেন্টিফাই করতে হয় যে কী কারণে থেকে ঘাটা হলো, সেটার ক্ষেত্রে কিন্তু আপনি যদি সংক্রমণের চিকিৎসাটা করতে পারেন ঘাটা কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে মুখের ঘাটা কিন্তু ইনফেকশনের সাথে না, এটা অন্য কোনো কারণে হচ্ছে, যেমন কিছু রোগ আছে যেমন অটোইমিউন ডিজিজ, মানে শরীর নিজেই এই রোগটা তৈরি করে,
যেমন একটা কমন রোগ আমরা পাই যে লাইকেন প্ল্যানাস বলে, এই রোগটা কিন্তু রোগীর মুখ ভরে ঘা ঘা হয়ে থাকে, কোনো কারণ নাই রোগী। আচ্ছা। সেই ক্ষেত্রে কিন্তু ওইটার চিকিৎসাটা কিন্তু ভিন্ন ধরনের। আবার কিছু ঘা আছে আপনার হচ্ছে ভাঙা দাঁতের কারণে ঘষা লেগে লেগে হতে পারে, মানে দাঁতটা যদি ধারালো থাকে। দাঁত আচ্ছা। ভাঙা দাঁত থেকে বা গালে বা জিহবায় আপনার ঘষা লেগে লেগে ঘা হতে পারে। এটা কিন্তু ওই ভাঙা দাঁতটা ট্রিটমেন্ট করে দিলেই কিন্তু এই ঘাটা চলে যাবে। আবার কিছু ঘা আছে কিন্তু এটা খুব মারাত্মক, যেমন ক্যান্সার, মুখের ক্যান্সার, এগুলোতেও ঘা হয়, এগুলো কোনোভাবে ভালো হয় না। তাহলে রোগীরা আসলে কিভাবে বুঝবেন ডাক্তার নাবিল যে আসলে এই ইনফেকশনটা গুরুতর বা এখন আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি? জি, রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা যদি দাঁতের কোনো ধরনের কোনো অস্বাভাবিক অনুভূতি যেমন ব্যথা, শিরশির, এগুলাকে হালকাভাবে নেবেন না। একটা অভ্যাস করা উচিত যে সবসময় বছরে অন্ততপক্ষে 2 বার একজন রেজিস্টার্ড ডেন্টাল ডাক্তারের কাছে বা ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে যে চেক আপ করানো, সমস্যা হোক বা নাই হোক। আমাদের একটা প্রবণতাই থাকে যে আমরা সমস্যা হলে ডাক্তার খুঁজি, বা আমরা তার আগ পর্যন্ত ফার্মেসিতে যে বা ওষুধের দোকানে যে ওষুধের দোকানদের কাছ থেকে আমরা ওষুধ কিনে বিশেষ খাওয়ার করে একটা ব্যথার ওষুধটা। ব্যথার ওষুধ, এটাতে অনেক ক্ষতি হচ্ছে। এই ব্যথার ওষুধগুলো আপনি যেটা বললেন, এটাতে কিন্তু উচ্চমাত্রা ব্যথার ওষুধের কারণে কিন্তু লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি না। এই জন্য আর কি সব রোগের জন্যই কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা হয় না, বরঞ্চ একজন ডাক্তারের কাছে গেলে উনি সঠিক পরামর্শ দিয়ে আপনার খুব সহজভাবেই চিকিৎসা করতে পারবেন। আচ্ছা, যে কখন আসলে রোগীরা বুঝবেন, যেটা বলছিলাম আপনাকে, যে আমার ইনফেকশনটা গুরুতর হয়ে গেছে বা গুরুতর খারাপের দিকে যাচ্ছে, এটার হচ্ছে লক্ষণগুলো আসলে কি বা কিভাবে প্রকাশ পায়? হ্যাঁ, ইনফেকশন গুরুতর হয়েছে এটার বোঝার খুব সহজ কয়েকটা উপায় আছে। যেমন 1 নম্বর হচ্ছে যে আপনার ব্যথাটা তীব্র আকার ধারণ করছে। স্বাভাবিকভাবে ব্যথা হয়তো থাকবে কিন্তু এটা আবার চলে যাবে, কিন্তু ইনফেকশন যদি গুরুতর হয় ব্যথাটা তীব্র আকার ধারণ করবে এবং ব্যথাটা আপনার আপনা আপনি তৈরি হবে এবং ব্যথাটা বিভিন্ন দিকে ছড়াতে থাকবে। দেখা যাবে যে আপনার চোখে, মাথায় ব্যথা করতেছে বা ঘাড়ে ব্যথা করতেছে। এটা একটা হচ্ছে ফুলে যেতে থাকবে, ফুলার পাশাপাশি পুঁজ বা রক্ত আসতে পারে। হ্যাঁ, এমনকি এটা আপনার হয়তো যেই যদি দাঁতে ইনফেকশন বেশি হয় দাঁতটা নড়ে যেতে পারে। হ্যাঁ, এর পাশাপাশি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে, যেমন হচ্ছে যে আপনার কথা বলতে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হতে পারে বা ঢোক গিলতে পারতেছে না। এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে বুঝে ধরে নিতে হবে ইনফেকশনটা খুবই মারাত্মক আকার ধারণ করছে, ওনাকে দ্রুত হাসপাতালে যে একজন চিকিৎসা নিতে ডেন্টিস্টের হবে কাছে এবং অথবা একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যাওয়াটা অবশ্যই উত্তম হবে। আচ্ছা, অনেকের দেখা যায় মুখে কিছু দানা দানা ঘা হয়েছে এবং এটা কিছুদিন হয় আবার কিছুদিন পর চলে যায়। অনেকে কিন্তু এই ধরনের কমপ্লেন নিয়ে, বরং আমরা কয়েকটা প্রশ্ন এরকম পেয়েছি যে মুখে কয়েকটা ঘা হয়, বিশেষ করে তালুতে, মুখের যে তালু আছে সেখানে হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। এটার আসলে কারণ কি? হ্যাঁ, এটা আপনার দুটি বিষয় হতে পারে। একটা হচ্ছে যে কমনলি যেটা হয় এটাকে আমাদের অ্যাপথাস আলসার নামে একটা ঘা আছে। এটা কিন্তু বছরে বিভিন্ন সময়ে বা বিভিন্ন কারণে এই ঘাটা দেখা দেয়। এটা খারাপ কিছু না, এটা নিজে নিজেই হয়, কিছুদিন থাকে আবার নিজে নিজে ভালো হয়ে যায়, কিন্তু যে কয়দিন থাকে ওই কয়দিন খুব ব্যথা থাকে। অনেক সময় রোগীর দেখা যায় যে ব্যথার পাশাপাশি হালকা জ্বরও আসতে পারে। তবে এই ঘাটা ভয়ের কিছু নাই, এটার কিছু ওষুধপত্র আছে, এটা চিকিৎসকের কাছে গেলে উনি ওষুধপত্র দিবেন, দিলে ব্যথাটা কমে যায় এবং একটা পর্যায়ে এটা নিজে নিজে ভালো হয়। আরেকটা হতে পারে যে এটা আমাদের ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ঘা হতে পারে এবং ঘায়ের পাশাপাশি আপনার ব্যথা, জ্বালা পোড়াটা সাধারণত একটু বেশি থাকে, খেতে অসুবিধা হয়। হ্যাঁ, এবং দেখা যায় যে অনেক সময় রোগীরা এসে আমাদেরকে বলে কি, স্যার আমার এরকম সাদা সাদা পর্দার মতো উঠে আসে ঘায়ের, এটাকে পরিষ্কার করতে গেলে। তো এটা কিন্তু আপনার নিজে নিজে ভালো হবে না, এটাকে কিন্তু আপনার ওষুধপত্র এবং প্রপার চিকিৎসা করে আপনার এটা বের করতে হবে। সেটা যেহেতু ফাঙ্গাল জি, ইনফেকশন। এবং এই ফাঙ্গাল ইনফেকশনে কিন্তু আবার অনেক কারণ আছে। আপনার যদি মুখে হাইজিন খারাপ থাকে, মানে মুখে নোংরা থাকে, ঠিক মতো পরিষ্কার না করলে হতে পারে। আরেকটা হচ্ছে যাদের সাধারণত ডায়াবেটিস বা থাইরয়েডের বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা অনেক ওষুধপত্র যারা খায় ওদেরও কিন্তু আপনার মুখে ঘায়ের প্রবলেম থাকে। আচ্ছা, আপনি একটু আগে মুখ থেকে রক্ত পড়ার কথা বলছিলেন, যে আসলে মুখ থেকে রক্ত তো নানান কারণেই পড়তে পারে, তো ইনফেকশন কি তার অন্যতম কোনো কারণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। মুখের রক্ত বলতে সাধারণত রক্তটা মাড়ি থেকে আসে। এর মাড়ির রক্ত পড়ার প্রধান কারণ হলো যে মুখে আমাদের ন্যাচারালি প্লাক জমে। প্লাক বলতে একটা পাতলা পর্দার মতো জমে, এটা দাঁতের গোড়ায় জমে এবং মাড়ির উপর থাকার কারণে এখানে প্রচুর ব্যাকটেরিয়া বা জীবাণুর সংক্রমণ হয়। এই সংক্রমণের কারণেই মাড়িটা আস্তে আস্তে ফুলতে থাকে আর ওখান থেকে রক্তপাত রক্ত হয়। পড়ে। তাহলে এটার চিকিৎসাটা একটু আপনার কাছ থেকে জেনে নিব, এবং পাশাপাশি অ্যাপথাস আলসার যেটা কথা বললেন, যেটা কয়েকদিনের মধ্যে নিজে নিজেই হতে সেরে যেতে পারে, এই দুটোর প্রাথমিক চিকিৎসা আসলে কি দিয়ে থাকেন আপনারা? আচ্ছা,
এটা চিকিৎসা খুবই সহজ। মুখে প্লাকের চিকিৎসার জন্য আমরা যেটা মানে এটা হচ্ছে আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন, ডক্টর আপনাকে এইটার জন্য এটার ট্রিটমেন্টটা হচ্ছে স্কেলিং বলে, স্কেলিং করে এই প্লাকটাকে পরিষ্কার করা হয় এবং ডক্টরের পাশাপাশি আপনাকে কিছু পরামর্শ দেবেন যে কিভাবে আপনি এই প্লাক জমাটাকে প্রতিরোধ করতে পারবেন। এই পরামর্শগুলো অবশ্যই মানে ফলো করতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে আপনার স্বাভাবিকভাবেই 2 বেলা ব্রাশ করা, ফ্লসিং করা, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়া, লবণ গরম পানি দিয়ে কুলি করার অভ্যাস করা, এগুলা আচ্ছা, করতে টুথপিক পারলে কি তো ব্যবহার অবশ্যই। করা যাবে? হ্যাঁ, অনেকের তো টুথপিক খাবার দাঁতে আটকে যেতে পারে আমরা সেক্ষেত্রে। মানে এখন মানে সারা পৃথিবীতেই টুথপিক ব্যবহার করতে মানে খুব বেশি উৎসাহ দেয় না, মানে সবাই ফ্লসিংটাই প্রাধান্য দেয়। এখন আধুনিক যেটা আছে যে এক পাশে টুথপিক এক পাশে ফ্লস একসাথে পাওয়া যায়, এটাও ব্যবহার করতে পারেন। তবে ওভারঅল খুব বেশি টুথপিক ব্যবহার করতে পরামর্শ দেয় না, এটাতে মাড়ির ক্ষতি হয়। আচ্ছা, এবার একটু স্কেলিং নিয়ে কথা বলতে জি, চাই। অবশ্যই। মোটামুটি সবার মধ্যেই কিন্তু স্কেলিং নিয়ে একটা ধারণা আছে যে এটা মূলত হচ্ছে দাঁত পরিষ্কার করবার একটা ট্রিটমেন্ট থাকে, বা মুখ থেকে রক্ত পড়লে কিন্তু আমরা স্কেলিংটা আপনারা সাজেস্ট করে থাকেন। তো স্কেলিং এর ক্ষেত্রে কিন্তু অনেকের একটা ভুল ধারণা বলবো কিনা, বা এই ধরনের ধারণা থাকে যে আসলে স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে, স্কেলিং করলে আমার দাঁত আরো বেশি লুজ হয়ে যেতে পারে। এই ধরনের এই ধারণাটা কি আসলে সত্য, নাকি এটা হচ্ছে কুসংস্কার? হ্যাঁ, এটাকে এক কথায় বললে এটা কুসংস্কার। হ্যাঁ, তবে অনেক বিষয় আছে, যেমন হচ্ছে যে দাঁতে বা আপনার যেটা বললেন যে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে, এটার আসলে বিষয়টা কি যে ওনার দাঁত আগেই ফাঁকা ছিল, ফাঁকা থাকার কারণে এখন ওই ফাঁকার মধ্যে প্লাক জমে জমে শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। পরে যখন হঠাৎ করে আপনি যখন ডক্টরের কাছে যে উনি ক্লিন করেন, ফাঁকাটা একটু বেশি বোঝা যায়, এই কারণে ওনার কাছে মনে হয়, কিন্তু বিষয়টা এরকম না, ওনার দাঁত আগেই ফাঁকা ছিল। 2 নম্বর হচ্ছে যে দাঁত ওই যে যেটা বললেন ক্ষয় হয়ে যায়, এটা আসলে ওনার ওই প্লাক জমেই ক্ষয় হয়েছে, মানে স্কেলিংয়ের জন্য না। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে দাঁত নড়ে যেতে পারে কিনা, এটাও কিন্তু বিষয়টা একই। ওনার প্লাক অতিরিক্ত প্লাক জমে জমে দাঁতটা আস্তে আস্তে নড়ে গিয়েছে, এই কারণেই আপনার কিন্তু স্কেলিংয়ের পরে এখন মনে হচ্ছে যে দাঁতটা নড়ছে, আসলে বিষয়টা এরকম না। বরঞ্চ সবসময় আগেই এই ধরনের প্লাক জমার আগেই ডক্টরের কাছে যে এগুলো রেগুলার ক্লিন করলে বরঞ্চ ওনার দাঁত, রোগীদের মানুষের দাঁত ভালো থাকবে, শক্ত থাকবে এবং ফাঁকা বা নড়ে যাওয়া এই ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে যে কোনো মানুষেরই কি ইনফেকশনটা হতে পারে, নাকি এখানে হচ্ছে কিছু কিছু মানুষের ইনফেকশনের ঝুঁকিটা বেশি, বা কাদের ইনফেকশনের ঝুঁকিটা একটু বেশি? সাধারণ যে কোনো ইনফেকশন যে কোনো মানুষেরই হতে পারে, তবে মারাত্মক ইনফেকশন সাধারণত সবার হয় না। এই স্বাভাবিক যে মানুষ আপনি আমি এরকম মানুষের সাধারণত এত মারাত্মক ইনফেকশন হবে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ঝুঁকি বেশি থাকে, যেমন ছোট বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ যারা, ওনাদের কিন্তু এই 2 গ্রুপের মানুষেরই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আবার যাদের হচ্ছে কমনলি দেখা যায় এখন ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এদের ইনফেকশন মারাত্মক আকার ধারণ করতে পারে। আবার অনেকে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি দিচ্ছেন, এনাদেরও কিন্তু আপনার এই ইনফেকশনের ঝুঁকি থাকে, কারণ এই ক্যান্সারের কেমোথেরাপির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আবার অনেকের এই হাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা বা এই আর্থ্রাইটিসের সমস্যার জন্য কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করেন, আচ্ছা। এদেরকেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই ধরনের রোগীদের কিন্তু আপনার, আর আমাদের দেশে মানুষের এখনও অপুষ্টিজনিত সমস্যা আছে, খাওয়া দাওয়ার সমস্যা, অপুষ্টিতে ভুগে, এদেরও কিন্তু মারাত্মক ধরনের ইনফেকশন হতে পারে। কাদের ইনফেকশনের ঝুঁকি বেশি? এবং আপনি বললেন যে এটার মধ্যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের কিন্তু অনেকটাই ঝুঁকি বেশি থাকে। তো ডায়াবেটিক পেশেন্টের হচ্ছে যখন ট্রিটমেন্টটা আপনারা করতে যান, তখন কি কোনো স্পেসিফিক বা স্পেশাল কোনো হচ্ছে প্রিকশন নিতে হয় কিনা, বা কাদের কাছে ডায়াবেটিক পেশেন্টরা যাবেন এই ধরনের ট্রিটমেন্টের জন্য? আচ্ছা, মজার বিষয়টা হয় কি যে অনেক সময় আমাদের হাতেই ডায়াবেটিসটা ধরা পড়ে। আচ্ছা। হ্যাঁ, এবং অনেক রোগ আছে যেমন থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিস বা এই ধরনের যে প্রবলেম, এগুলো দেখা যায় যে আমাদের কাছেই প্রথম রোগীর ধরা পড়ে, যে রোগী জানেই না যে তার ডায়াবেটিস আছে। তো এই জন্য আর কি, যেটা ডায়াবেটিসের চিকিৎসা তো মূলত এটা তো আসলে আলাদা কিছু না, যে কোনো রোগীর ডায়াবেটিস চিকিৎসা যেরকম ওইটাই আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকে যে আপনাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে, নিয়ন্ত্রণ করে, কারণ ডায়াবেটিস রোগ বেশি থাকলে কিন্তু তার রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়, তার ইনফেকশনের পরিমাণও বাড়ে। এই কারণে আমরা যেটা বলি যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকলে কিন্তু ওনার আর স্বাভাবিক মানুষের মতোই যেভাবে চিকিৎসা করা হয় ওইটাই। আচ্ছা, আপনি একটু আগে বয়োজ্যেষ্ঠ মানুষের কথা বলছিলেন যে বয়োজ্যেষ্ঠ মানুষদেরও কিন্তু ইনফেকশন হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। তবে বয়োজ্যেষ্ঠদের মধ্যে একটা অভ্যাসটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পান সুপারি জর্দা খাবারের অভ্যাস। বিশেষ করে আমাদের গ্রামীণ অঞ্চলে এখন পর্যন্ত কিন্তু আমাদের যে দাদি নাতনি বা হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তারা কিন্তু এই অভ্যাসটা পরিত্যাগ করতে পারেনি বলতে পারি, অথবা হচ্ছে এটা তাদের দৈনন্দিনের একটা খাবারের রুটিনের সাথে যেমন হয় তেমন একটা। তো এই যে পান সুপারি জর্দা বা ধূমপান, এটা আসলে মুখে ইনফেকশনের কোনো বড় কারণ আকার ধারণ করতে পারে কিনা? অবশ্যই,
এটা তো মানে আপনার মানে মরার উপর খাড়ার ঘাড় মতো, একে তো আপনি পরিষ্কার করতে পারছেন না, আবার পান সুপারি জর্দার কারণে আলাদাভাবে পান সুপারি চুনের একটা পলেস্তারার মতো দাগ পড়ে যায় এবং এটাতে অত্যন্ত নোংরা থাকে এবং এখানে প্রচুর পরিমাণে রোগ জীবাণু সংক্রমণ হয়, জায়গাটা ডিসকালার হয়ে যায়, মানে ওটা পুরোপুরি কালো হয়ে একদম নষ্ট হয়ে যায়। তো এটাই আর পান সুপারি জর্দার কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে। যেমন এক নম্বর হচ্ছে যে এরা কিন্তু এদের থেকে অনেক ক্ষতিকর কেমিক্যাল নিঃসরণ করে, যেটা আমাদের মুখের যে টিস্যুগুলা মাংসপেশিগুলোকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে, করে শক্ত করে ফেলে, রক্ত প্রবাহ কমে যায় এবং হচ্ছে এখানে যেই ওই জায়গাগুলো শক্ত হয়ে যাওয়ার কারণে ওখানে ঘা তৈরি হয়। এই ঘাগুলা কিন্তু আস্তে আস্তে ক্যান্সারের দিকে যায়। আবার ধূমপানের ক্ষতিকর দিক তো সবাই জানে, এই ধূমপান নিজেও এখান থেকে এই ধোঁয়া থেকে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন রক্তের সাথে মিশে কার্বন মনোক্সাইড তৈরি করে, এটার কারণে কিন্তু রক্ত প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, কমে যায়, কমে মাড়ির ক্ষয়, দাঁতের নষ্ট হওয়া, অর্থাৎ দাঁতেও মুখের যে কালো ওরাল দাগ পড়ে হাইজিনটা যায়। সেটা আসলে হচ্ছে নষ্ট এটা হয়ে যায়। এটা কোনোভাবেই আর কি এটা আরো খারাপ। আচ্ছা, আমি এবার একটু জানতে চাচ্ছি যে মুখের কোন অংশে অথবা হচ্ছে দাঁতের কোন অংশটাতে সবচেয়ে ইনফেকশনটা আপনারা পেয়ে থাকেন? সাধারণত দেখা যায় যে আকেলমারি বা হচ্ছে উইজডম টিথ যেটাকে বলি, সেখানে ইনফেকশনগুলো নিয়ে মানুষ বেশি আসে বা বেশি কমপ্লেন করে। তো আসলে কেন আকেলমারিতেই বেশি ইনফেকশন হয় এটা একটু জানতে চাই। আর তাছাড়া কোন অংশ আছে যেখানে সবচেয়ে বেশি ইনফেকশন আপনারা পেয়ে থাকেন? সবচেয়ে বেশি মানে আক্কেলমারি ইনফেকশনটা সাধারণত কম বয়সী যারা 17-18 থেকে 25-26 বছর বয়সের যে 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 এইজ গ্রুপটা বয়সের যে গ্রুপটা আছে তারাই বেশিরভাগ এই আক্কেলমারির সমস্যাটা নিয়ে আসেন। এর বাইরে হচ্ছে সাধারণত মানে অ্যাজ এ আমরা যেহেতু ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমাদের সাধারণত দাঁত মুখ চোয়ালের ইনফেকশনের রোগীগুলাই আমাদের কাছে বেশি আসে। আক্কেলমারির সমস্যাটা যেটা আপনি বলছিলেন কেন বেশি হয়, কারণ হচ্ছে যে আক্কেল দাঁতটা কিন্তু একদম শেষ দাঁত, শেষ দাঁত হওয়ার কারণে সবগুলো দাঁতের পেছনে সে উঠে। তো ওঠার সময় দেখা যায় যে এই দাঁতটা পর্যাপ্ত জায়গা থাকে না, ও জায়গা থাকা না থাকার কারণে দাঁতটা স্বাভাবিক অন্য দাঁতগুলো যেভাবে উঠে ওভাবে উঠতে পারে না, ওটা বাঁকা হয়ে উঠতে চেষ্টা করে। বাঁকা হয়ে ওঠার দরুন যেটা দেখা যায় সম্পূর্ণরূপে উঠতে পারে না, এটার কোনো একটি অংশ এটার জন্য সেখানে উঠে থাকে ইনফেকশনটা একটু এবং বেশি ওই হয়। জায়গায় কিন্তু দেখা যায় খাদ্যকণা জমে ইনফেকশন হওয়ার একটা আচ্ছা। প্রবণতা বেশি থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। সময় থাকলে হয়তো আরো বেশি আলোচনা করা যেত, তবে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও এবং যমুনা টিভির সকলকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।